আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরপিসির অনলাইন ক্লাসরুমে। আজকের ক্লাসের হচ্ছে বাংলা ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলা উচ্চারণ নীতি। এইচএসসি সিলেবাস অনুযায়ী প্রথম প্রশ্ন যেটা আসে বাংলা দ্বিতীয় পত্রে, তা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা উচ্চারণ নীতি বা অথবা দেওয়া থাকে বাংলা উচ্চারণ এর নিয়ম। এখানে থাকে আপনাদের 5 নম্বর দেওয়া থাকে। সবচেয়ে সহজ হচ্ছে প্রথম এই প্রশ্নটা 5 নম্বর তোলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাংলা উচ্চারণ নীতিটাকে টার্গেট করে আনসার করা প্রশ্নের মধ্যে। তাহলে প্রশ্ন হতে পারে যে কীভাবে আমরা সহজে উচ্চারণ নীতির সূত্রগুলো কীভাবে মনে রাখতে পারি, কীভাবে আমরা তা পরীক্ষার মধ্যে আয়ত্ত রাখতে পারি এবং কীভাবে তা আমরা আমাদের আয়ত্তের মধ্যে আনা যায়, তা নিয়ে আজকে ক্লাস আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবল। এটি মূলত উচ্চারণ নীতিগুলোকে শর্ট করে আনার এবং উচ্চারণ নীতিগুলোকে সহজে মনে রাখার একটি কৌশল। এর মাধ্যমে এই টেবিলটার মাধ্যমে আমরা ব, ম, র পাশাপাশি শরীয়, এ, জফলা এর উচ্চারণ নীতিগুলো সহজে এবং সংক্ষিপ্তভাবে আমরা মনে রাখতে পারব। তার আগে আমরা আলোচনা করি এই বাংলা উচ্চারণ নীতি থেকে আমরা যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে তা আমরা সাজেশন হিসেবে আমরা দেওয়া আছে এখানে, তা আমরা এক নজর দেখে নিই। প্রথমে আরপিসির বোর্ড সাজেশন থেকে, অর্থাৎ তোমাদের এইচএসসি বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো আসে, প্রথম প্রশ্ন হচ্ছে উচ্চারণ নীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম। এখন প্রথম কথা হচ্ছে বাংলা উচ্চারণের 5টি নিয়ম এটা কোনখান থেকে আসে। যে কোনো একটা থেকে দেওয়া যায়। শরীয়, এ, ব, ম, র, জফলা থেকে যে কোনো একটা থেকে আপনার মিক্সারভাবে আপনার বাংলা উচ্চারণ নিয়ম 5টি নিয়ম যে কোনো একটা পিক করা যায়। অথবা পাশে অথবা থাকে বাংলা সংস্কৃত শব্দ উচ্চারণের 5টি নিয়ম। এখানে আপনার 5 নম্বর এটা লিখলেই আপনার 5 নম্বর পেয়ে যায়। 5টা নিয়ম লিখলেই 5 নম্বর পেয়ে যায়। পাশাপাশি একটা থাকে উচ্চারণ নীতি কাকে বলে। 2 নম্বর প্রশ্ন যেটা আসে এটা উচ্চারণ নিয়ম 5টি। এখন উচ্চারণ নিয়ম 5টি এটা আমরা সাজেশন হিসেবে পিক করে দিচ্ছি শর্টভাবে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন গাইডে, বিভিন্ন সাপ্লিমেন্টে অনেক সময় শরীয়র উচ্চারণ দেওয়া আছে, এর উচ্চারণ দেওয়া আছে, অনেক জায়গায় বর উচ্চারণ দেওয়া নেই, র উচ্চারণ দেওয়া নেই। এটা হচ্ছে একটা সামারি, অর্থাৎ বোর্ডের মধ্যে যা এসেছে, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড সব কিছু সাজেশন হিসেবে এখানে দেওয়া আছে। উচ্চারণ নিয়ম 5টি থেকে এর বাইরে থেকে প্রশ্ন আসেনি বোর্ডের মধ্যে। তাহলে কী কী প্রশ্ন আসছে উচ্চারণ 5টি নিয়ম থেকে একটু দেখিনি আমরা। শরীয়, এ, ব, ম, র, জফলা থেকে প্রশ্নগুলো আসছে। তাহলে প্রথম উচ্চারণের এই নীতিগুলো আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা 3 নম্বর প্রশ্ন দেখে নিই। সংবৃত আর আরেকটি হচ্ছে বিবৃত। দেখুন, সংবৃত অর্থাৎ হচ্ছে একই উচ্চারণ, অর্থাৎ যে রীতিতে শরীয়, ব, ম, র, জফলা এর উচ্চারণের নিয়মের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেখানে শরীয় উচ্চারণ হওয়ার কথা সেখানে শরীয়র এর মধ্যে উচ্চারণ হয়, যেখানে ব উচ্চারণ হওয়ার কথা সেখানে ব এর মধ্যে উচ্চারণ হয়, ওটাকে তোমার সংবৃত বা একই উচ্চারণের রীতি বলে। 2 নম্বর হচ্ছে বিবৃত উচ্চারণ, অর্থাৎ যেখানে বিকৃত হয়। অর্থাৎ আমরা দেখে থাকি যেখানে শরীয়র উচ্চারণ তোমার অকারের মতো হয়, তারপর বর উচ্চারণ তোমার অন্যরকমভাবে হয়, বর মতো হয় না, অন্যরকমভাবে হয়, তাহলে এটা হচ্ছে বিকৃত উচ্চারণ। অর্থাৎ 3 নম্বর প্রশ্ন এখান থেকে আসে। সংবৃত আর বিবৃত থেকে একটা প্রশ্ন আসে এবং এখান থেকে আসে শরীয়র উচ্চারণ এবং এর উচ্চারণ থেকে প্রশ্নগুলো আসে। এর বাইরে থেকে প্রশ্ন আসেনি বোর্ডের মধ্যে। তাহলে সংবৃত আর বিবৃত থেকে আমরা 2টি উচ্চারণ নীতি নিয়ে প্রশ্ন পেলাম। একটা হচ্ছে শরীয় আর এটা হচ্ছে এ। 4 নম্বর পয়েন্ট, লাস্টের পয়েন্ট, এটা হচ্ছে আদ্য আর অন্ত। আদ্য আর অন্ত বলতে শরীয়র শুরুতে, শরীয় যখন শব্দের শুরুতে বসে তখন কী কী উচ্চারণ হয়, কখন কি হয়, কখন ওকার হয়, কখন রিকার হয়, কখন শরীয়র মধ্যে উচ্চারণ হয়, তার একটা সংগীত একটা চার্ট আদ্য শরীয় নিয়ে তোমাদের প্রশ্ন এসেছে। অর্থাৎ আদ্য ও এর 5টি নিয়ম ব্যাখ্যা করো বা লেখো, এটা বোর্ডের মধ্যে আসছে। আবার সেমভাবে অন্তঃশরীয় 5টি নিয়ম ব্যাখ্যা করো, এরকম বোর্ডের মধ্যে এসেছে। অর্থাৎ আমরা এই সাজেশন থেকে আমরা পিক করতে পারলাম যে কী কী প্রশ্ন তোমাদের বোর্ডের মধ্যে আসতে পারে এবং তোমাদের মধ্যে আসতে পারে। যদি আমাকে যদি বলো এখান থেকে শর্ট সাজেশন দেওয়ার, তাহলে আমি বলবো তোমরা 1 নম্বরটাকে ফলো করবা। উচ্চারণ নীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষার মধ্যে আসতে পারে। 2 নম্বর হচ্ছে উচ্চারণের 5টি নিয়ম থেকে 5টি নিয়ম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে এটা হচ্ছে শরীয়র উচ্চারণ, বর উচ্চারণ আর এটা হচ্ছে মর উচ্চারণ। অর্থাৎ এই 4টা প্রশ্ন পড়লেই আমরা ধরতে পারি এই উচ্চারণ নীতির 80% কভার আপ হয়ে যায়। তারপরেও আপনাদের সবার সুবিধার্থে আমরা
ক্লাসগুলোকে উচ্চারণের ক্লাসগুলো যখন করব তখন আমরা বিস্তারিত বাকিগুলো জানতে পারবো। প্রথমে আমরা পড়ি উচ্চারণের নিয়ম 5টি থেকে স্বরীয় ব ম র জফলা থেকে আমরা প্রথমে ব ম আর রফলার র এর উচ্চারণ নীতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখি আমরা কীভাবে সহজে এবং শর্টকাটে এটি মনে রাখা যায়। প্রথমে আমরা কিছু ভাগ করেছি, একটা হচ্ছে শুরুতে, মাঝে ও শেষে, আর একটা হচ্ছে অন্যান্য। দেখুন শুরুতে অর্থাৎ প্রথমে আমি বলে রাখি এটা হচ্ছে ধ্বনির উচ্চারণ। এক কোন ধরনের উচ্চারণ? ধ্বনির উচ্চারণ। অর্থাৎ শব্দের শুরুতে যখন একটি ধ্বনি বসে তখন কীভাবে উচ্চারণ হয়, শব্দের মাঝে যখন একটি ধ্বনি বসে তখন কীভাবে উচ্চারণ হয়, শব্দের শেষে যখন বসে তখন কীভাবে উচ্চারণ হয়, এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যখন ধ্বনি বসে শব্দের মধ্যে তখন কীভাবে উচ্চারণ হয় তার একটি চার্ট বা নিয়ম আমরা উচ্চারণ নীতিতে পড়ে থাকি। সেমভাবে আমরা এখানে দেখি শব্দের শুরুতে ব ম র ফলার ধ্বনির উচ্চারণের নিয়ম। যদি শব্দের শুরুতে যদি ব ফলা বসে তাহলে উচ্চারণ হয় না, অর্থাৎ বর উচ্চারণ শব্দের শুরুতে যদি বসে তাহলে ধ্বনির ক্ষেত্রে এটার উচ্চারণ হয় না। যেমন স্বাধিকারের ক্ষেত্রে আমরা কি স্বাবাধিকার পড়ি না, ঠিক আছে? কী পড়ি আমরা? স্বাধিকার, অর্থাৎ বর উচ্চারণটা হয় না, শুধুমাত্র তালিবেশ্য উচ্চারণটা হয়, ঠিক আছে? এবং এখানে দেখো তালিবেশ্য, আমরা যখন তালিবেশ্য লিখি, তালিবেশ্য এবং মূর্ধন্য এর ক্ষেত্রে সবসময় তালিবেশ্যটাকে উচ্চারণের বানানোর মধ্যে লিখতে হয়। এটা হচ্ছে বাংলা নিয়ম। 2 নম্বর প্রশ্নের মধ্যে এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। আপাতত জেনে রাখি যে স্বাধিকারের ক্ষেত্রে বর উচ্চারণটা হয় না যখন শব্দের প্রথমে বসে। 2 নম্বর উদাহরণ দেখি আমরা। স্বদেশ কেন স্বদেশ পড়ি না, আমরা পড়ি যে স্বদেশ, অর্থাৎ এখানে বর উচ্চারণটা হয়নি, অর্থাৎ উজ্জ্ব আছে। 1 নম্বর পয়েন্টে গেল। 2 নম্বর পয়েন্ট আমরা দেখি শব্দের শুরুতে যখন ম বসে তখন এর সেম উচ্চারণটা হয় না। যেমন শ্মশান, আমরা শ্মশান পড়ি না, আমরা পড়ি যে শ্মশান, ঠিক আছে? অর্থাৎ এখানে ম উচ্চারণটা হয়নি, যে মটা এখানে সংযুক্ত হবে আছে, এখানে ম উচ্চারণটা হয়নি। 2 নম্বর উদাহরণ দেখি আমরা। সমরণ পড়ি না, আমরা পড়ি যে স্মরণ, অর্থাৎ এখানেও সেম ম উচ্চারণটা হয় না। অর্থাৎ শব্দের শুরুতে যখন ব ম বসে তখন শব্দের উচ্চারণ ধ্বনির ক্ষেত্রে এর উচ্চারণটা হয় না। তাহলে র এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, তা একটু দেখি। যেমন অবিকৃত থাকে, উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ শব্দের শুরুতে যদি র ধ্বনি বসে তাহলে উচ্চারণটা অবিকৃত থাকে, অর্থাৎ র যেখানে আছে র উচ্চারণটা রর মতো হবে। আমি হয়তো বুঝাতে পেরেছি। অর্থাৎ শব্দের শুরুতে যদি র ফলা যদি বসে তাহলে র ফলের উচ্চারণটা রর মতো হবে, বুঝতে পেরেছি? এবং ও স্বরীয় কারান্ত শব্দ ও কারের মতো উচ্চারণ হবে, অর্থাৎ যেখানে স্বরীয় কারান্ত গ্রন্থ গ্র উচ্চারণ ক্ষেত্রে আমরা স্বরীয় একটা কারান্ত উচ্চারণ করি গ্রন্থর প্রথমে, ভাওয়েল বা ভাওয়েলের মতো আর কি। যেমন আমরা নির্বাচন করি এ ই আই ও ইউ, সেমভাবে তোমার উচ্চারণের ক্ষেত্রে গ্রন্থের ক্ষেত্রে প্রথমে ও উচ্চারণটা আসছে, অর্থাৎ স্বরীয় উচ্চারণটা আসছে। যদি র ফলার ক্ষেত্রে যদি র উচ্চারণের ক্ষেত্রে শব্দের শুরুতে যদি স্বরীয় কারান্ত হয় তাহলে স্বরীয় কারান্ত উচ্চারণ হবে ও কারের মতো, ঠিক আছে? এবং ও কারের মতো উচ্চারণের পরে যে র উচ্চারণটা আসছে, যে র উচ্চারণ র ধ্বনির যে উচ্চারণটা হয় ওই উচ্চারণটা বহাল থাকবে, অর্থাৎ অবিকৃত থাকবে। এটাই হচ্ছে তোমার শব্দের শুরুতে ব ম র এর উচ্চারণ। যেমন আমরা রটা একটু ফাইনাল করে দিই। যেমন গ্রন্থ দেওয়া আছে এখানে, গ্রন্থের প্রথমে আছে এখানে স্বরীয় কারান্ত শব্দ, ওই কারণে এখানে আসছে ও কারান্তভাবে আসছে, ওকে? যেমন গ্রন্থ আমরা লিখলাম যে স্বরীয় কারান্ত ও কারান্তভাবে লিখলাম গ্রন্থ। আশা করি আমরা প্রথম পার্টটা বুঝাতে পেরেছি। সেকেন্ড পার্টে চলে যাই আমরা। মাঝে ও শেষে, অর্থাৎ শব্দের মাঝে ও শেষে যদি ব ম র ফলা যদি র উচ্চারণ যদি বসে তাহলে কীভাবে উচ্চারণ হয় তা এক নজর জেনে নিই। শব্দের মাঝে ও শেষে আমরা তিনোটা সহজভাবে মনে রাখতে পারি যে তিনোটার ক্ষেত্রে দ্বিতীয় উচ্চারণ হয়, অর্থাৎ শব্দের মাঝে বা শেষে যদি ব ম র বসে তাহলে ওই ধ্বনির উচ্চারণটা তোমার দ্বিতীয় হবে, অর্থাৎ ডাবলভাবে উচ্চারণ করা হবে। যেমন আমরা দেখি প্রথমে বর ক্ষেত্রে দ্বিতীয় উচ্চারণ হয়, যেমন বিশ্ব, বর উচ্চারণটা হয় না শব্দের, অর্থাৎ যে দ্বিতীয় উচ্চারণ হয় দ্বিতীয় উচ্চারণটা কিন্তু বর হয় না, দ্বিতীয় উচ্চারণটা হচ্ছে তোমার সংযুক্ত ব্যঞ্জনের, অর্থাৎ যার সাথে সংযুক্ত থাকে, যে ব্যঞ্জনের সাথে সংযুক্ত থাকে ওই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়।
আশা করি আমরা বুঝতে পেরেছি। যেমন দ্বিত, এখানে ব ফলার উচ্চারণ হয় না, অর্থাৎ সংযুক্ত যে ব্যঞ্জনটা আছে ওই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ করা হয়। সেমভাবে এখানেও ছদ্ম, এখানে মর উচ্চারণটা হয় না, যে ব্যঞ্জনের সাথে যুক্ত আছে, যেমন দ এর সাথে যুক্ত আছে তাহলে ওই দ এর তোমার দ্বিতীয় উচ্চারণটা হবে। সেমভাবে পদ্ম, যে এখানে মর উচ্চারণটা হবে না, ম যার সাথে যে ব্যঞ্জনের সাথে যুক্ত আছে ওই ব্যঞ্জনে তোমার দ্বিতীয় উচ্চারণটা হবে। ঠিক আছে, যেমন বিশ্ব, বিশ্ব, দ্বিত, দ্বিত্ব, ছদ্ম, ছদ্ম, পদ্ম, পদ্ম। ওকে, লাস্টে আমরা দেখি র ফলের উচ্চারণ। এই র এর উচ্চারণ প্রথমে দেওয়া আছে, এখানে দ্বিতীয় উচ্চারণ হবে সেম সেম। আবারও এখানে র উচ্চারণটা হয় না, র যে ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে ওই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন ছাত্র, ছাত্র। ওকে, ছাত্র, তীব্র, তীব্র। আশা করি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ যে তোমার যে ব্যঞ্জনের সাথে র ফলাটা যুক্ত থাকে ওই ব্যঞ্জনে তোমার দ্বিতীয় উচ্চারণ হবে, যে ব্যঞ্জনের সাথে জ ফলা এই র ফলা ম আর বটা যুক্ত থাকে ওই ব্যঞ্জনে তোমার দ্বিতীয় উচ্চারণ হবে। আশা করি আমরা সেকেন্ড পার্টটা বুঝতে পেরেছি। লাস্ট পার্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমরা অন্যান্যতে চলে যাই। যদি অন্যান্যর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব, প্রথম পার্টে লেখা আছে যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে উচ্চারিত হয় না, অর্থাৎ ব ফলার যে ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে ওই যুক্ত ব্যঞ্জনের সাথে কোনো উচ্চারণ হয় না। যেমন সান্ত্বনা, দেখো এখানে যে লেখা আছে সান্ত্বনা, এই বটা আছে এখানে যুক্ত ব্যঞ্জনের সাথে এখানে যুক্ত আছে, একটা ব্যঞ্জনের সাথে যুক্ত আছে। ওকে, ওই ব্যঞ্জনের সাথে যদি যুক্ত থাকে, একটি ব্যঞ্জনের সাথে যদি ব ফলা যদি যুক্ত থাকে ওই ব্যঞ্জনের অর্থাৎ ওই ব এর কোনো উচ্চারণ হয় না। যেমন সান্ত্বনার ক্ষেত্রে বটা আমরা কনসিডার করিনি উচ্চারণের ক্ষেত্রে, যেমন আমরা লিখলাম যে শান তো না, তালিবেশ আকাশা দন্তান্ন তো করতো দন্তান্ন না। ওকে, তাহলে সান্ত্বনের ক্ষেত্রে আমরা ব ফলের উচ্চারণটা হয় না সংযুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে। সেমভাবে দ্বন্দ্ব, এখানে আমরা ব উচ্চারণটা করিনি। ঠিক আছে, যেমন আমরা লিখলাম যে দন দো, বুঝতে পেরেছি আশা করি। সেমভাবে আমরা লিখি মর উচ্চারণটা সেম, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি থাকে তাহলে তার উচ্চারণটা হয় না, অর্থাৎ শুকনো, এর উচ্চারণটা হওয়ার কথা ছিল শুকমো, যেহেতু এখানে তোমার মটা আছে। ঠিক আছে, এখানে উচ্চারণটা হওয়ার কথা ছিল শুকমো, বাট এটার উচ্চারণটা হয় সূক্ষ্ম। একটাই কারণ, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি ম ফলা ব আর র যদি যুক্ত থাকে ওই ব ম আর র এর কোনো উচ্চারণটা হয় না, এটা উজ্জ্ব থাকে উচ্চারণটা, অর্থাৎ এটা তোমার বিবৃত থাকে এটাই। যেমন সূক্ষ্ম, এখানে তোমার মর উচ্চারণটা আসে নাই। যেমন যক্ষা, যক্ষা তো সেম, মর উচ্চারণটা আসে নাই, ক্ষীয়র থেকে তোমার বাউন্স ব্যাক করছে উচ্চারণটা, যেমন যক্ষা, যক্ষা। ওকে, তারপর দেখি আমরা রটাও সেম, সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে সেম উচ্চারণ হয় না যদি র থাকে তাও। ঠিক আছে, যেমন যন্ত্র, যেমন যন্ত্র, এখানে এই যে এই তয়তের সাথে তোমার র একটা উচ্চারণ থাকে। ওকে, এখানে তোমার র উচ্চারণটা আসে নাই, যন্ত্র। ওকে, যেমন কেন্দ্র, কেন্দ্র তো সেম, দেখি এখানে র উচ্চারণটা আসে নাই, জাস্ট এটার তোমার যে কেন্দ্রটা আছে জাস্ট এটাকে তোমার উচ্চারণের নিয়মের মধ্যে এখানে লিখে অর্থাৎ এখানে শো করছে আর কি। ওকে, যেমন কেন্দ্র, এখানে উচ্চারণটা যদি ভেঙে থাকে তাহলে হবে কেন্দ্র। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি শব্দের মাঝে শেষে যদি থাকে তাহলে যে ব্যঞ্জনের সাথে শব্দ যুক্ত থাকে ব ম র, যে ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে তার দ্বিতীয় উচ্চারণ হবে। সেকেন্ডে অন্যান্যতে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে যদি যুক্ত থাকে, যে কোনো একটা ব্যঞ্জনের সাথে যদি যুক্ত থাকে তখন ব ম আর র উচ্চারণটা হয় না। ঠিক আছে, তোমরা মনে রাখার ক্ষেত্রে শুধুমাত্র নীতিগুলো সহজে মুখস্থ করলেই হবে, এখানে তেমন ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। ডিটেলসে তোমাদের থেকে প্রশ্ন আসবে না, শুধুমাত্র প্রশ্ন আসে যে এখানে নীতিগুলো লেখার। তোমাকে একটা নীতি বলবে সরিয় এ ব ম র, এই নীতিগুলো তোমরা 5টা নিয়ম লিখলে সারা নাম্বার দিয়ে দিবে। এখন তোমরা ওই 5টা নিয়ম সহজে মনে রাখার জন্যই মূলত এই টেবলটা। ঠিক আছে, এখন এই টেবলটা যদি পড়ে থাকি আমরা সহজে আমরা একটা মাত্র সূত্র দিয়ে তোমরা ম আর রটা কভার আপ হয়ে যাবে। সেকেন্ডে দেখি আমরা শব্দের মধ্যে ও শেষে আবারও সেম যদি থাকে তাহলে উচ্চারণ বহাল থাকে। কার উচ্চারণ বহাল থাকে? বর উচ্চারণটা বহাল থাকে। কোন ক্ষেত্রে? যেমন যদি থাকে উদ্বেল, ঠিক আছে, উদ্বেল, এখানে যে বটা আছে এই বর উচ্চারণটা বহাল আছে, উদ্বেল, এই উদ আর বেল এই বর উচ্চারণটা আসছে। ঠিক আছে, যেমন উদ্বোধন, আবারও সেম শব্দের মাঝখানে একটা বর উচ্চারণটা আসছে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে, এই বর উচ্চারণটা তোমার বহাল আছে। ঠিক আছে, যেমন উদ্বোধন, উদ্বোধন। ওকে, আবারও সেম মর ক্ষেত্রেও সেম,
বাট মর ক্ষেত্রে একটা তোমার জিনিস একটু পার্থক্য আছে, যেমন মফলাযুক্ত সংস্কৃত শব্দ শুধুমাত্র, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মর ক্ষেত্রে শুধুমাত্র মফলাযুক্ত এর আগে তোমার যে কোনো শব্দের সাথে যুক্ত হতে পারে, ব আর র যে কোনো শব্দের সাথে যুক্ত হতে পারে, তার উচ্চারণটা বহাল থাকবে। কিন্তু মর ক্ষেত্রে একটু তোমার ডিফারেন্স আছে, মর ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র মফলাযুক্ত সংস্কৃত শব্দে মর উচ্চারণটা বহাল থাকে, অন্যান্য ক্ষেত্রে কোনো উচ্চারণ আসে না, যেমন ছদ্ম, পদ্য, সূক্ষ্ম, যক্ষ, ওকে, শ্মশান, স্মরণ, কোনোটাতেই তোমার মর উচ্চারণটা আসে না, শুধুমাত্র মফলাযুক্ত, যেমন ময়ম, ঠিক আছে, যেমন সম্মান, ঠিক আছে, যেমন কুষ্মাণ্ড, ওকে। অর্থাৎ মফলাযুক্ত সংস্কৃত শব্দে মর উচ্চারণটা বহাল থাকে। যেমন আমরা দেখি কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড, এই মফলাযুক্ত সংস্কৃত শব্দ, তালিবেশটা হচ্ছে সংস্কৃত একটা শব্দ, ওকে। আমরা সংস্কৃত এবং তদ্ধিত শব্দের যদি ক্লাস যদি না বুঝে থাকি, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আপাতত আমরা মনে রাখি যে সংস্কৃত শব্দ আমরা কী কী জানি। মদিনের নয়, এটা হচ্ছে সংস্কৃত শব্দের একটা কী বলে শাখা হিসেবে বিবেচিত বা পরিগণিত। অর্থাৎ মদিনেশ্বর এটা সংস্কৃত শব্দ, আবার ডিরেক্টলি তোমার ময়ম থাকে, ওকে। তাহলে অর্থাৎ এই নিয়মটা তোমার ডিরেক্টলি ময়ম থাকে। যদি মফলের সাথে যদি ডিরেক্টলি যদি থাকে, তাহলে মরচনটা বহাল থাকে। যেমন সম্মান, আমরা লিখেছি সম্মান, ওকে, এখানে মরচনটা বহাল আছে। সেমভাবে যদি তোমার সংস্কৃত শব্দ থাকে, যেমন তালিবেশ্য, যেমন মধিনান্য, ঠিক আছে, তাহলে তোমার মরচনটা বহাল থাকে, যেমন কুষ্মাণ্ড, সম্মান। আশা করি আমরা বুঝতে পেরেছি। পাশাপাশি আমরা এই পরের চার্টে চলে যাই, যেমন র উচ্চারণ চার্ট যদি দেখি আমরা, শব্দের মধ্যে বা শেষে রিকার সংশ্লিষ্ট, শুধুমাত্র যেখানে রিকার থাকে ওই ব্যঞ্জনের সাথে তোমার শব্দের দ্বিতীয় উচ্চারণ হবে, অর্থাৎ র দ্বিতীয় উচ্চারণ না, ওই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন আদৃত, এই রিকারটা কোন ব্যঞ্জনের সাথে যুক্ত আছে? দর সাথে যুক্ত আছে, যেমন আদ, ওকে, আদৃত। অর্থাৎ রফলা, অর্থাৎ এই রফলা আর র যে ব্যঞ্জনের সাথে তোমার যুক্ত থাকে, শব্দের মধ্যে বা শেষে যদি রিকার সংশ্লিষ্ট কোনো ব্যঞ্জন থাকে, তাহলে ওই যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যে ব্যঞ্জনের সাথে সে যুক্ত আছে ওই ব্যঞ্জনে তোমার দ্বিতীয় উচ্চারণ হবে, এটাই। যেমন আদৃত, মসৃণ, মসৃণ, ওকে। এর একটা নিয়ম ব্যতিক্রম আছে, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তবে আপাতত জেনে রাখি যে শব্দের মধ্যে বা শেষে যদি রিকার থাকে, ওই রিকার যে ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে ওই যুক্ত ব্যঞ্জনের তোমার দ্বিতীয় উচ্চারণ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। লাস্টে চলে যাই 5 নম্বর পয়েন্টে। যদি ব আর ম থাকে, ব ফলার ক্ষেত্রে, ব উচ্চারণের ক্ষেত্রে যদি ব ও ম যুক্ত ব্যঞ্জনের সাথে উচ্চারণ বহাল থাকে, একটু আগে আমরা জানলাম যে ম ফলার ক্ষেত্রে এই ম উচ্চারণের ক্ষেত্রে যদি ম যুক্ত থাকে, মর সাথে যদি ম যুক্ত থাকে তাহলে উচ্চারণটা বহাল থাকে। সেমভাবে যদি বর সাথে ব যুক্ত থাকে, যদি মর সাথে ব যুক্ত থাকে, ওই যুক্ত ব্যঞ্জনের বর উচ্চারণটা তোমার কী থাকে? বহাল থাকে। যেমন 90, বর সাথে ব যুক্ত আছে, 90 বর উচ্চারণটা আসছে। যেমন সম্বোধন, মর সাথে ব আছে, এই যে মর সাথে বর যুক্ত ব্যঞ্জন আছে এবং বর উচ্চারণটা বহাল আছে এখানে, যেমন সম্বোধন, ওকে। পরবর্তীতে চলে যাই আমরা, এখানে আছে ম ও ল যুক্ত ব্যঞ্জনে উচ্চারণ বহাল থাকে। যেমন ম সাথে যদি ম যুক্ত থাকে, যে সম্মান, ওকে। তারপরে যদি ল সাথে ম যুক্ত থাকে, এই যে ল সাথে ম যুক্ত, যদি লওয়ার সাথে যদি ম যুক্ত থাকে তাহলে ওই ময়ের তোমার উচ্চারণটা বহাল থাকে। যেমন গুল ম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং একটা কথা যেটা প্রথমে আমরা মিস করেছি, এটা হচ্ছে যদি তোমাদের বুঝতে এবং দেখতে যদি সমস্যা হয় বোর্ডের লেখাটা, আমরা ভিডিও ডেসক্রিপশনে আমরা পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব। তোমরা চাইলে পিডিএফ থেকে আরও বিস্তারিতভাবে আরও পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে। অর্থাৎ বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। আপাতত তোমরা থিওরিটা নিয়ে নাও, যে কীভাবে তোমার কী আসছে, কীভাবে তোমার সূত্রটা আমরা লিখবো, কীভাবে মনে রাখবো, এটা আপাতত বুঝে নাও। পরবর্তীতে তোমরা লেখার ক্ষেত্রে এটা পিডিএফ থেকে পড়ে নিতে পারবো, ওকে। যেমন লাস্টে চলে যাই আমরা র এর ক্ষেত্রে।
যদি শব্দের মধ্যে বা শেষে রিকারের আগে সরিয় বা রস্যিকার থাকে তাহলে তার উচ্চারণে একটু মাত্র পার্থক্য বিদ্যমান থাকে। এটা একটু আমরা ক্লিয়ার করে দিই। যেমন প্রথমে বললাম যে আমরা আদৃত, রিকার সংশ্লিষ্ট ব্যঞ্জনে, রিকার যুক্ত ব্যঞ্জনে শব্দের দ্বিতীয় উচ্চারণ হয়, দ্বিতীয় উচ্চারণটা করলাম আমরা। কিন্তু একটা পয়েন্ট আমরা 5 নাম্বার গিয়ে একটু ডিফারেন্স আসছে, এটা হচ্ছে রিকারের আগে যদি রস্যিকার থাকে, এখানে রস্যিকার নাই, এখানে তোমার দীর্ঘিকার নাই। ওকে, যদি রস্যিকার বা দীর্ঘিকার থাকে, যেমন বিকৃত, এখানে রিকারের আগে তোমার যুক্ত ব্যঞ্জনের আগে রস্যিকার বা দীর্ঘিকার আছে যদি থাকে, তাহলে আমরা যে রিকারের সাথে যে বিকৃত, যে তোমার বিকৃত লেখার কথা, ওই তোমার লেখাটা আসবে না, এখানে একটা গ্যাপ পড়বে এবং হাইফেন আসবে। ওকে, এটা হচ্ছে তোমার রিকারের নিয়ম। যদি তোমার রিকারের ক্ষেত্রে যদি শব্দের মধ্যে বা শেষে যদি রিকার সংশ্লিষ্ট কোনো ব্যঞ্জন থাকে, তাহলে ওই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হবে। এবং 5 নম্বর নিয়ম হচ্ছে যদি রিকারের আগে যদি রস্যিকার বা দীর্ঘিকার যদি থাকে, তাহলে উচ্চারণের ক্ষেত্রে একটু পার্থক্য বিদ্যমান থাকবে। যেমন বিকৃত, অর্থাৎ দ্বিতীয় উচ্চারণটা হবে না। ওকে, দ্বিতীয় উচ্চারণের মাঝখানে একটা হাইফেন আসবে, এটা দেখানোর জন্য যে একটা পার্থক্য বিদ্যমান আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমরা যদি এরকম যদি আরও ভিডিও পেতে চাও, ফেসবুক এবং ইউটিউব পেজে আমরা এই চ্যানেল থেকে আমরা প্রতিদিন আশা করি আমি ভিডিও আপলোড করব, তোমরা দেখে নিতে পারবে। ওকে, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ যারা আছে তাদের জন্য ফাইনাল এক্সামের আগে এটা অনেকটা হেল্পফুল হবে ক্লাসগুলো, যদি তোমরা করে থাকো। যেমন আমাদের ফেসবুক পেজে আছে আরপিসিতে, তোমরা পেয়ে যাবে আমাকে। ইউটিউব পেজে আমার আরপিসি আছে, তোমরা ওইখানে পেয়ে যাবে আমাকে। ফেসবুক গ্রুপ আছে আমাদের আরপিসি কমিউনিটি, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। যেহেতু একটা গ্রোয়িং একটা প্ল্যাটফর্ম, মাত্র তোমার বিগিনিং একটা স্টেজ আছে, তো একটু সার্চিংয়ে একটু সমস্যা হতে পারে। আশা করি 2 বছর বা 1 বছর পরে এটা আর সমস্যা হবে না, এটা স্টেবল পজিশনে চলে যাবে। তার জন্য তোমাদের অনেকটা সাপোর্ট প্রয়োজন আছে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এই ক্লাস পার্টটা এখানেই সমাপ্ত করি। পরবর্তী পার্টে আমরা শরীয় এ জফরা নিয়ে আমরা আলোচনা করব, এবং এর পরবর্তী পার্টে আমরা উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টা নিয়ম এবং সংবৃত, বিবৃত এবং আদ্য অন্ত নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমাদের বোর্ডের জন্য যা যা গুরুত্বপূর্ণ, যা যা আসে এবং যেভাবে যত সহজভাবে ব্যাখ্যা করা যায় তা করার সম্পূর্ণ চেষ্টা বা প্রয়াস আমার থেকে থাকবে। তোমাদের শুধুমাত্র ভিডিওগুলো দেখে বেশি লাইক, কমেন্ট প্লাস বন্ধুদেরকে অ্যাড করে প্ল্যাটফর্মটাকে গ্রো করার জন্য একটু হেল্প করতে হবে, এটাই। বাকি কাজটা আমি নিজেই তোমাদের জন্য প্রোভাইড করে দেবো, যে কীভাবে তোমরা বোর্ডের ক্ষেত্রে ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবে, অ্যাকিউর করতে পারবো, এটা সব কিছু আমি তোমাদেরকে সাজেশন করে দিয়ে দেবো। ওকে, এবং বোর্ডের আগেও যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষাগুলোর আগেও আমি তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো। ওকে, এবং এটা ধরে রাখতে পারো যে সাজেশন দেবো, এটা 90% তোমার কমন আসার নিশ্চিত থাকবে। এবং এটার উচ্চারণ নীতি নিয়েও কিন্তু আমরা একটা ক্লাস দিব তোমার বাংলা পরীক্ষার আগে, মূল পরীক্ষার আগে একটা ক্লাস আমরা দিব, এবং ওইখান থেকে তোমরা অনেকটা 90% মতো কমন পেয়ে যাবে আশা করি এখানেই। এবং আরেকটা যেটা আছে, এটা হচ্ছে বাংলা উচ্চারণ। বাংলা উচ্চারণটা স্কিপ করবো, যদি উচ্চারণ রীতি যারা তোমার আনসার করবে না, তারা বাংলা উচ্চারণটা আনসার করে, আমি আমার মতে বাংলা উচ্চারণ আনসার না করাটা প্রেফারেবল। যেমন অনেকে তোমার উচ্চারণ নীতিগুলোর সূত্রগুলো মনে না থাকার কারণে এটা স্কিপ করে, কিন্তু এখন থেকে আশা করি তোমরা এই জিনিসটা আর ভুলবে না, যে সূত্রগুলো যে আমরা ভুলে যাই, এটা আর ভুলা হবে না আশা করি, এবং এটা পড়লেই আনসার চলে আসবে। তো এতটুকু পর্যন্তই, দেখা হবে সবাইকে সবার সাথে দ্বিতীয় পার্ট 2 ভিডিওতে।